নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন, বিদ্যালয় শিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলার শিক্ষা ক্লাসরুম 2024-এ তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। আমি মদনমোহন হালদার, সহশিক্ষক, মিত্র ইনস্টিটিউশন মেইন, কলকাতা। আজকের আমরা আলোচনা করব দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের রসায়নের অন্তর্গত পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন। শুরু হচ্ছে আজকের তার দ্বিতীয় পর্ব। দেখো, প্রথম পর্বে আমরা অ্যামোনিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এই পর্বে আমরা শুরু করব ইউরিয়া দিয়ে, ইউরিয়ার শিল্প উৎপাদন। দেখো, প্রায় 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 150 থেকে 200 গুণ বায়ুমণ্ডলীয় চাপে অটোক্লেভ যন্ত্রে তরল অ্যামোনিয়া ও কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়ায় ইউরিয়া তৈরি করা হয়। এই বিক্রিয়াটি আসলে দুটো ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপে কি হয় না, তরল অ্যামোনিয়া ও কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়ায় অ্যামোনিয়াম কার্বামেট নামক যৌগ উৎপন্ন হয়, যার সংকেত হচ্ছে H2NCOO NH4। আর দ্বিতীয় ধাপে সেই অ্যামোনিয়াম কার্বামেট বিয়োজিত হয়ে ইউরিয়া উৎপন্ন করে। সমীকরণ দেখো, CO+2NH3 থেকে হচ্ছে H2NCOONH4 অ্যামোনিয়াম কার্বামেট, আর ওই অ্যামোনিয়াম কার্বামেট বিয়োজিত হয়ে উৎপন্ন করছে ইউরিয়া H2NCONH2+H2O। তাহলে বোঝা গেল। এইবার আসি, এই ইউরিয়া আমরা আমাদের জীবনে কোথায় কোথায় ব্যবহার করি। প্রথমেই আসি নাইট্রোজেন ঘটিত জৈব সার হিসাবে। তোমরা নিশ্চয়ই জানো যে জমিতে আমরা যে সমস্ত সার ব্যবহার করি, আমরা এর আগের ক্লাসেও আলোচনা করেছি বেশ কিছু সারের কথা, তার মধ্যে কিন্তু ইউরিয়া অন্যতম। এছাড়া কালাজ্বরের ওষুধ ইউরিয়া স্টিবামিন তৈরিতেও ইউরিয়া ব্যবহৃত হয়। ঘুমের ওষুধ বারবিটিউরেট নামক যৌগ তৈরিতে আমরা ইউরিয়া ব্যবহার করে থাকি। মেলামাইন পলিমার, যার সংকেত C3N6H6, সেই মেলামাইন পলিমার ও ইউরিয়া ফর্মালডিহাইড নামক রেজিন, আসলে এগুলো সবই কিন্তু পলিমার, এই তৈরিতেই আমরা ইউরিয়া ব্যবহার করি। এছাড়াও নাইট্রোসেলুলোজ, রেয়ন, সেলোফেন, প্লাস্টিক, বিভিন্ন রকমের এই ধরনের পদার্থ বা তোমার পলিমার জাতীয় তৈরিতে আমরা ইউরিয়া ব্যবহার করে থাকি। তাহলে ইউরিয়ার কিভাবে আমরা শিল্পে উৎপন্ন করি এবং সেই ইউরিয়া আমরা কিভাবে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে থাকি সেই সম্পর্কে তোমরা বিস্তারিত জানতে পারলে। আমরা এবার আরও একটি অজৈব পদার্থ, সেটা নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড। দেখো, হাইড্রোজেন সালফাইড এই গ্যাসটি গন্ধ নিশ্চয়ই তোমরা নিয়েছো এর আগে। কোথায়? দেখো, এর গন্ধ হচ্ছে পচা ডিমের মতন গন্ধ। যদি ডিম নষ্ট হয়ে যায় তাহলে সেই ডিম ভাঙলে পরে যে গন্ধটা পাওয়া যায় সেটা কিন্তু হাইড্রোজেন সালফাইডের। এই হাইড্রোজেন সালফাইড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্যাসীয় পদার্থ, যেটা আমাদের পরীক্ষাগারে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার কাজে এবং শিল্পেও ব্যবহৃত হয়ে থাকে। তো এই হাইড্রোজেন সালফাইড এখন আমরা প্রথমেই আলোচনা করে নেব আমরা কিভাবে তৈরি করতে পারি। দেখো, যে কোনো সালফাইড লবণ মূলত ফেরাস সালফাইড। যদি এই ফেরাস সালফাইডের সাথে আমরা লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটাই সাধারণ তাপমাত্রাতেই, তাহলেই আমরা হাইড্রোজেন সালফাইড পাবো। দেখো, FeS+H2SO4 থেকে হচ্ছে FeSO4+H2S। আমরা পরীক্ষাগারে কিভাবে তৈরি করি একটু তোমরা ছবিটার দিকে তাকাও। দেখো, বাম দিকে যে একটা বড় জার দেখতে পাচ্ছ, যার দুটো মুখ আছে, এই রকম দুই মুখ যে খোলা জার, তাকে আমরা বলি উলফ বোতল। এই উলফ বোতলের দুটো মুখের মধ্যে দেখো, বাম দিকের যে মুখটা আছে সেখানে একটা দীর্ঘ নল ফানেল যুক্ত করা আছে। আচ্ছা, এরপরে দেখো ডান দিকের যে মুখটা আছে সেখানে দুইবার সমকোণে বাঁকানো একটা নির্গম নল লাগানো আছে। এইবার এই দুটো মুখ আমরা কি করব, প্রথমেই ফেরাস সালফাইডের টুকরো আগে আমরা বোতলে মানে উলফ বোতলটার মধ্যে নিয়ে নেব এবং তারপর এই দীর্ঘনল ফানেল এবং নির্গম নল সেট করে আমরা খুব ভালো করে কর্ক দিয়ে ওইটা বন্ধ করে দেব। এইবার দীর্ঘনল ফানেল দিয়ে কিছুটা জল ঢালতে হবে। জল ঢাললে পরে কি হবে, দীর্ঘনল ফানেলের তলদেশটা যেন জলের মধ্যে নিমজ্জিত অবস্থায় থাকে। এইবার কি করতে হবে, যে তোমার ওই নির্গম নলটা রয়েছে সেই নির্গম নল দিয়ে একটু ফুঁ দিতে হবে।
ফুঁ দিলে দেখবি জলের তলটা যদি মানে ওয়াটার লেভেলটা যদি ওই দীর্ঘনল ফানেল বেয়ে যদি উপরে ওঠে, তাহলে বুঝতে পারবে যে পুরো উল্ফ বোতলটা সিল্ড হয়েছে, অর্থাৎ বায়ু নিরুদ্ধ হয়েছে। কেন বায়ু নিরুদ্ধ আমরা করতে চাইছি? তার কারণ যে উৎপন্ন যখন হাইড্রোজেন সালফাইড উৎপন্ন হবে, সে যেন বোতলের অন্য কোথাও থেকে বেরিয়ে না যায়। বোঝা গেল? বেশ, এইবার আমরা নিশ্চিত হওয়ার পর যখন দেখব পুরো উল্ফ বোতলটা বায়ু নিরুদ্ধ হয়েছে, তারপর আমরা কি করব, ওই নির্গম নলটা একটা দেখো শোষক, আমরা শোষকের বিষয়টা বিস্তারিত আলোচনা করব। যে ওখানে দেখো তোমার P2O5 অর্থাৎ ফসফরাস পেন্টক্সাইড একটা টিউবের মধ্যে রাখা আছে, তার মধ্যে দিয়ে পাস করানোর পর ওখান থেকে আরও একটি নির্গম নল বেরিয়ে এসছে, যে নির্গম নলটা একটা সোজাভাবে দাঁড় করানো তোমার গ্যাস জারের মধ্যে রাখা আছে। আমরা এর আগের কোথাও গ্যাসীয় পদার্থের যখন উৎপন্ন পড়েছিলাম তখন দেখেছিলাম গ্যাস জার উপর করা ছিল, এখানে দেখছি সোজা অবস্থায় বসানো আছে। আমরা এটাও আলোচনা করব কেন এখানে সোজা অবস্থায় রাখা আছে, আর এটাও আলোচনা করব কেন এখানে শোষক পদার্থ হিসাবে আমরা P2O5টাকে ব্যবহার করছি বা বেছে নিয়েছি। এরপর কি করণীয়? তাহলে আমার অ্যাপারেটাস সেটআপটা হয়ে গেল। এরপর ওই দীর্ঘনল ফানেল দিয়ে আমাদের সালফিউরিক অ্যাসিড ঢালতে হবে। লঘু সালফিউরিক অ্যাসিড ঢালবো, ইতিমধ্যে কিছুটা জল তোর মধ্যে দেওয়াই ছিল। এইবার লঘু সালফিউরিক অ্যাসিড ঢালা মাত্রই ফেরাস সালফাইডের সংস্পর্শে এসে হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন করবে, এবং কিছুটা অবশ্যই যেহেতু লঘু H2SO4, ফলে ওর মধ্যে জলীয় তোমার বাষ্প অবশ্যই থাকবে, যেহেতু তরলে উপরিতল থেকে সবসময় বাষ্পায়ন হয় তোমরা জানোই, ফলে H2S এর সাথে কিছু জলীয় বাষ্প থাকবে। আমাদের কাজ হচ্ছে শুষ্ক বিশুদ্ধ H2S তৈরি করা, ফলে H2S এর মধ্যস্থ যে জলীয় অংশটা জলীয় বাষ্প রয়েছে সেটাকে আমাদের কোনো একটি শোষকের মধ্য দিয়ে চালনা করে ওই অবশিষ্ট যে জলীয় অংশ সেটাকে শোষণ করতে হবে। এই শোষক পদার্থ হিসাবে আমরা এর আগেও আলোচনা করেছি, অনেক রকমের শোষক পদার্থ আছে তোমরা জানো, যেমন গাঢ় সালফিউরিক অ্যাসিড আছে, ফসফরাস পেন্টক্সাইড আছে, তোমার পোড়া চুন আছে, বা অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইড আছে। তো এই সমস্ত শোষক পদার্থের মধ্যে আমরা কোনটিকে নির্বাচন করব, আমি প্রথম ক্লাসে আলোচনা করেছি, আমি আরও একবার বলছি। শোষক হিসাবে সেই সমস্ত পদার্থই নির্বাচন করা হয় যেটা কিনা কি করবে, শুধুমাত্র জলীয় অংশ শোষণ করবে, অথচ সেই পদার্থটির সাথে কোনো রকম বিক্রিয়া করবে না। মানে ওই শোষক পদার্থ ব্যবহার করলে আমরা নিশ্চিন্তে শুষ্ক বিশুদ্ধ পদার্থটি সংগ্রহ করতে পারবো। এইবার আসি আমরা কোন ধরনের শোষক ব্যবহার করব, কি বৃত্তান্ত। তার আগে একটু বলে রাখি, এই যে সংগ্রহ হচ্ছে, দেখো সংগ্রহ ক্ষেত্রে আমরা গ্যাস জারটাকে দাঁড় করে রেখেছি কেন না, হাইড্রোজেন সালফাইড বায়ুর থেকে প্রায় 1.2 গুণ ভারী। এই প্রসঙ্গে তোমরা জেনে রাখো, হাইড্রোজেন সালফাইডের বাষ্প ঘনত্ব হচ্ছে 17, কত বললাম 17 মানে 17, আর বায়ুর বাষ্প ঘনত্ব কত 14.4। তাহলে 14.4 থেকে 17 প্রায় 1.2 গুণ ভারী। ফলে এখানে কি হবে না, ভারী হওয়ার কারণে হাইড্রোজেন সালফাইড গ্যাসটি নিচে নেমে আসবে, আর যার মধ্যস্থ বায়ু উপর দিয়ে বেরিয়ে যাবে। এই পদ্ধতিকে বলা হয় বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা গ্যাস সংগ্রহ করা। ফলে আমরা এক্ষেত্রে তোমার বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা গ্যাস জারে সংগ্রহ করব। দেখো কখন বুঝবো যে আমার H2S গ্যাস দ্বারা জারটি সম্পূর্ণ হয়েছে বা পূরণ হয়ে গেছে, এবার গ্যাস জারটি সরিয়ে নিতে হবে। কি করতে হবে না, এই গ্যাস জারের মুখে যদি আমরা আমলিক লেড অ্যাসিডের সিক্ত একটা পেপার ধরি, তাহলে এই H2S এর সাথে লেড অ্যাসিডের বিক্রিয়ায় কালো লেড সালফাইড উৎপন্ন হয়, PbS উৎপন্ন হয়। যদি দেখা যায় যে ওই তোমার লেড অ্যাসিডের সিক্ত পেপারটি, কাগজটি কালো হয়ে গেছে গ্যাস জারের মুখ পর্যন্ত, তাহলে নিশ্চয়ই গ্যাস জারের মুখ পর্যন্ত তোমার H2S চলে এসছে, অর্থাৎ গ্যাস জারটি H2S দ্বারা পূর্ণ হয়েছে। এইবার ওটাকে কি করতে হবে, একটা ঢাকা দিয়ে তোমার জারটি সরিয়ে নিতে হবে। বোঝা গেল? বেশ, এইবার আমরা যে বিষয়টা আবার আলোচনা করছিলাম, যে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখো। প্রথমে আছি, আমরা হাইড্রোজেন সালফাইড প্রস্তুত করতে বলেছি লঘু সালফিউরিক অ্যাসিড ব্যবহার করতে হবে ফেরাস সালফাইডের সাথে। তাহলে গাঢ় নয় কেন? গাঢ় হলে কি H2S উৎপন্ন হবে না? না, উত্তর হচ্ছে ফেরাস সালফাইডের সাথে যদি সালফিউরিক অ্যাসিডে বিক্রিয়া করি, সে লঘু অবস্থাতেই হোক বা গাঢ়, তোমার H2S কিন্তু উৎপন্ন হবেই। তবুও আমরা এক্ষেত্রে কিন্তু গাঢ় অ্যাসিড ব্যবহার করছি না। তার কারণটা কি না, গাঢ় সালফিউরিক অ্যাসিড বলো বা গাঢ় নাইট্রিক অ্যাসিড বলো, এরা হচ্ছে তীব্র জারক অ্যাসিড। ফলে কি করবে, H2S উৎপন্ন হওয়ার সাথে সাথেই ওই H2Sকেই এরা জারিত করে সালফার উৎপন্ন করবে। তাহলে দেখো আমাদের উদ্দেশ্য ছিল H2S তৈরি করা, আর যদি গাঢ় অবস্থায় ব্যবহার করি তাহলে ওরা কি করবে না, ওই H2Sকে জারিত করে সালফার উৎপন্ন করে দেবে।
ফলে আমরা কি H2S পাবো? H2S পাবো না। ফলে কোনো অবস্থাতেই গাঢ় সালফিউরিক অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা যাবে না। বোঝা গেল? বেশ। আর লঘু সালফিউরিক অ্যাসিডে কিন্তু জারণ ক্ষমতা না থাকায় আমরা H2S উৎপাদনে এটা সহজেই ব্যবহার করতে পারি। আচ্ছা, এইবার আবার আলোচনায় ফিরি শুষ্ককরণ। প্রথমে বলেছিলাম যে আমরা এখানে P2O5 ব্যবহার করব, কিন্তু প্রশ্ন হচ্ছে কেন সালফিউরিক অ্যাসিড বা কেন পোড়াচুন ব্যবহার করব না? না, দেখো H2S এর সঙ্গে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া যেহেতু জারক অ্যাসিড, ফলে দেখো আগেই বলেছি সালফার উৎপন্ন করবে। আর শুষ্ককারক পদার্থ নির্বাচনের ক্ষেত্রে তোমাদের সব সময় মনে রাখতে হবে যে আমরা এমন পদার্থকেই নির্বাচিত করব যে কেবলমাত্র সেই পদার্থটিকে শুষ্ক এবং বিশুদ্ধ করবে, কিন্তু তার মধ্যে কোনো রকম রাসায়নিক বিক্রিয়া তার সাথে করবে না, অর্থাৎ পদার্থটিকে কোনোভাবে নষ্ট করবে না। তো ফলে আমরা কি করব? গাঢ় সালফেট ব্যবহার করতে পারবো না এক্ষেত্রে। আর ক্যালসিয়াম অক্সাইড যেহেতু ক্ষারীয় পদার্থ আর H2S আম্লিক পদার্থ, তাহলে পোড়া চুনের সংস্পর্শে H2S এলেই সে ক্যালসিয়াম সালফাইড লবণ উৎপন্ন করে দেবে। ফলে সেক্ষেত্রেও আমরা শুষ্ক বিশুদ্ধ H2S পাবো না। বোঝা গেল? আর H2S যেহেতু আম্লিক প্রকৃতির গ্যাস, তাই P2O5 হচ্ছে সেই উপযুক্ত শুষ্ককারক পদার্থ যে কিনা আম্লিক, ফলে কোনো বিক্রিয়া করবে না H2S সাথে, এবং একটা অজারক অ্যাসিড, ফলে H2Sকে জারিতও করবে না। ফলে H2S শুষ্ককরণের জন্যই P2O5 হচ্ছে আদর্শ শুষ্ককারক পদার্থ। বেশ, এইবার আমরা আসি যে এই H2Sকে যেহেতু আমাদের আগেই বলেছি যে পরীক্ষাগারে প্রায়শই আমাদের H2S প্রয়োজন হয়, তাহলে আমরা H2S যখন প্রয়োজন মাফিক আমরা ব্যবহার করব, সেক্ষেত্রে এমন কি কোনো উপায় আছে যে আমরা H2Sকে প্রয়োজন মতন আমরা উৎপন্ন করে নিতে পারি? দেখো, সেটা আছে। আমরা যদি কিপ যন্ত্র, কিপস অ্যাপারেটাস, সেটা নিয়ে তোমাদেরকে আমি বিস্তারিত বোঝাবো এখন। এই কিপ যন্ত্রে আমরা H2S গ্যাস তৈরি করতে পারি। প্রথমে বলে রাখি, কিপ যন্ত্রে আমরা কোন ধরনের গ্যাস প্রস্তুত করতে পারি। প্রথমে মনে রাখতে হবে যে সমস্ত গ্যাসীয় পদার্থ উৎপন্নের ক্ষেত্রে কোনো তাপের প্রয়োজন হয় না, মানে সাধারণ তাপমাত্রাতেই প্রস্তুত করা যায়, আর বিক্রিয়ক পদার্থ দুটির মধ্যে একটা কঠিন এবং আরেকটি তরল, তাহলে সেই সমস্ত গ্যাসীয় পদার্থ উৎপন্নের জন্যই আমরা কিপস যন্ত্র ব্যবহার করতে পারবো। যেমন কারা? যেমন H2S। দেখো, H2S এর কোনো প্রয়োজন নেই তাপের। আমরা ফেরাস সালফাইডের সাথে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় H2S উৎপন্ন হয়। ফেরাস সালফাইড কঠিন পদার্থ, H2S সুপার তরল পদার্থ, ফলে একটা কঠিন একটি তরল এবং তাপ দেওয়ার প্রয়োজন নেই। এই শর্তটি পূরণ হলেই আমরা সেক্ষেত্রে কিপস যন্ত্র ব্যবহার করতে পারবো। দেখো, হাইড্রোজেনের ক্ষেত্রেও একই, জিঙ্কের সাথে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন করা হয় H2, এবং সেক্ষেত্রে কোনো তাপেরও প্রয়োজন নেই। আর জিঙ্কটাও কঠিন পদার্থ আর লঘু সালফিউরিক অ্যাসিডটাও তরল পদার্থ, ফলে সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। আবার দেখো, কার্বন ডাইঅক্সাইড তুমি যে কোনো কার্বনের লবণ, মনে করো ক্যালসিয়াম কার্বনেট, তার সাথে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডে বিক্রিয়া করবে, তাহলে দেখো ক্যালসিয়াম কার্বনেটটা কঠিন এবং হচ্ছে তোমার লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড তরল পদার্থ, ফলে সমস্ত শর্তই এখানে পূরণ হচ্ছে। ফলে এই সমস্ত ক্ষেত্রে আমরা কিপস যন্ত্র ব্যবহার করতে পারবো। এবার আসি আমরা H2Sটা কিভাবে ব্যবহার করি। দেখো, ছবিটা খুব ভালো করে লক্ষ্য করো। সেক্ষেত্রে কিপস যন্ত্র দেখো দুটো অংশ, একদম বাঁ দিকেরটা দেখবে। প্রথমেই কি আছে? দুটো অংশ, একটা পূর্ণ গোলক, কিন্তু তার নিচে দেখো একটা দীর্ঘ নলযুক্ত। তাহলে একটা পার্ট হচ্ছে দীর্ঘ নলযুক্ত একটা পূর্ণ গোলক। দ্বিতীয়টা দেখো একটা পূর্ণ গোলক প্লাস একটা অর্ধ গোলক একসাথে যুক্ত করা আছে, এবং এই পূর্ণ গোলকের একটা দেখো ডান দিকে নির্গম নল লাগানো আছে এবং সেখানে একটা স্টপার লাগানো আছে। আমরা ওইখান থেকে এই উৎপন্ন H2Sটা আমরা বের করতে পারি এবং সংগ্রহ করব। আর নিচে দেখো অর্ধগোলকের সাথে একটা বহির্দ্বার যুক্ত করা আছে, মানে ওখানে যে আমরা ওয়েস্ট মেটেরিয়াল যেটা হবে, অর্থাৎ তোমার বিক্রিয়াতে যে পদার্থ নিচে থাকবে, আমরা যদি ওখান থেকে বের করতে মানে প্রয়োজন হয় বের করতে পারবো। এখন এই দীর্ঘ নলযুক্ত পূর্ণ গোলক আর এই পূর্ণ আর অর্ধগোলকের মাপটা মেজারমেন্টে এমন হয় যে যদি আমি ওই দীর্ঘ নলযুক্ত পূর্ণ গোলকটা দ্বিতীয় অংশের পূর্ণ গোলকের মুখে আমি বসাই, তাহলে ওই দীর্ঘ নলটা কিন্তু অর্ধগোলকে প্রায় প্রায় তোমার তলদেশ পর্যন্ত পৌঁছে যাবে এবং ওই মুখটায় বেশ সুন্দরভাবে সেটিং হয়ে যাবে, মানে ওখান থেকে কোনো গ্যাসীয় পদার্থ বেরোতে পারবে না। এরপর এইটা সেট করা হয় কখন না, একটু মাঝের গোলকটায় অর্থাৎ পূর্ণ গোলকের মধ্যে ছোট ছোট ফেরাস সালফাইডের টুকরো আগে দেওয়া হয়, দিয়ে কি করা হবে তোমার ওইটাকে সেট করে নেওয়া হয়। এরপর দেখো উপরে যে দীর্ঘ নলযুক্ত পূর্ণ গোলক, ওর মধ্যে
একটা তোমার কি আছে, দীর্ঘ নল ফানেল যুক্ত করা আছে। এই হচ্ছে তোমার অ্যাপারেটাস সেটআপ, আর কিন্তু কিছু নেই। এইবার আমি কি করব, একবার চেক করতে হবে যে সমস্তটাই বায়ু নিরুদ্ধ হলো কি হলো না। তাহলে সেই একইভাবে ওপর থেকে জল দিয়ে আমি টেস্ট করব। ঠিক আছে, এইভাবে সমস্তটা টেস্ট করার পর কি করতে হবে, তোমার দীর্ঘ নল যেটা উপরে লাগানো আছে, অর্থাৎ দীর্ঘ নলযুক্ত যে পূর্ণ গোলক, তার সাথে যে তোমার উপরে একটা ফানেল লাগানো আছে, ওই ফানেল থেকে তোমার লঘু সালফিউরিক অ্যাসিড ঢালতে হবে। দেখো লঘু সালফিউরিক অ্যাসিড কী হবে না, ওই প্রথম 1 নম্বর গোলক থেকে সরাসরি দ্বিতীয় অংশের নিচের অর্ধগোলকে আসবে, এবং নিচের অর্ধগোলক যখন পূর্ণ হয়ে যাবে অ্যাসিড দ্বারা, পূর্ণ হলেই যেখানে তোমার দ্বিতীয় অংশের পূর্ণ গোলক আর অর্ধগোলক সংযোগস্থল, ওই সংযোগস্থলে যে ফেরাস সালফাইডের সংস্পর্শে আসবে লঘু সালফিউরিক অ্যাসিড, আর সংস্পর্শে আসা মাত্রই H2S উৎপন্ন হবে। ওই H2S তোমার যেহেতু গ্যাসীয় পদার্থ, তাহলে উপরে যে অংশ অর্থাৎ দ্বিতীয় অংশের পূর্ণ গোলকটার মাঝখানে ভরে থাকবে। এবার তুমি যখন স্টপারটা খুলবে, মানে নির্গম নলটা খুলবে, সেই মুহূর্তে তোমার H2S ওখান থেকে বেরিয়ে যাবে। ফলে তোমার প্রয়োজন মতন তুমি কি করবে, H2Sটা ব্যবহার করতে পারবে। যে মুহূর্তে তোমার আর প্রয়োজন হবে না, তুমি স্টপার বন্ধ করে দিলে। যেই স্টপার তুমি বন্ধ করবে, তাহলে H2S আর বেরোতে পারবে না। ফলে ওই কি হবে, ওই তোমার যে দ্বিতীয় যে গোলকটা রয়েছে তার মধ্যেই সঞ্চিত হবে, জমা হবে। ফলে আস্তে আস্তে যখন H2S এর প্রেশারটা বেড়ে যাবে, সে কি করবে, নিচের যে একদম অর্ধগোলক আছে সেই যে তরল, অর্থাৎ ওখানে আছে কি লঘু সালফিউরিক অ্যাসিড, সেই তরলের উপর চাপ দেবে। চাপ দেওয়া মানেই সেই তলটা কি হবে, নিচে নেমে যাবে। এবং নিচে নেমে গেলে কি হবে, ওই যে প্রথম যে দীর্ঘনলযুক্ত পূর্ণ গোলক, ওই দীর্ঘনল বেয়ে আবার তোমার কি হবে, ওপরে উঠে যাবে। অর্থাৎ এর অর্থ হচ্ছে এই যে ফেরাস সালফাইডের সাথে লঘু সালফিউরিক অ্যাসিডের কিন্তু সংযোগটা বিচ্ছিন্ন হয়ে যাবে। আর যেই মুহূর্তে এই ফেরাস সালফাইডের সাথে লঘু সালফিউরিক অ্যাসিডের সংযোগটা বিচ্ছিন্ন হয়ে যাবে, ফলে H2S উৎপাদন কি হবে, বন্ধ হয়ে যাবে। আবার যদি তোমার প্রয়োজন হয়, তুমি স্টপার খুলে আবার H2S নেবে, তাহলে আবার ওইখান থেকে H2S বেরিয়ে যাওয়ার ফলে কি হবে, উপরের চাপটা মুক্ত হবে। চাপ মুক্ত হয়ে গেলেই আবার উপর থেকে লঘু সালফিউরিক অ্যাসিড নিচে নামবে, এবং নিচের অর্ধগোলক হয়ে আবার মাঝখানের গোলকের সংযোগস্থলে আসবে। সেখানে আবার ফেরাস সালফাইডের সাথে স্পর্শে এলেই আবার H2S উৎপন্ন হবে, আবার বন্ধ করবে। এইভাবে কিন্তু আমাদের প্রয়োজন মতন, ঠিক যতটুকু প্রয়োজন, আমরা H2S কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারি বা ব্যবহার করতে পারি। এইখানেই হচ্ছে কিপস যন্ত্রের গুরুত্ব, যেটা কিনা আমরা কোনো গ্যাস জার থেকে, যে আমরা প্রথমেই যেটা করলাম পরীক্ষাগারে গ্যাস জারের মধ্যে রেখেছিলাম সংগ্রহ করে, ওই গ্যাস জার থেকে প্রয়োজন মতন কিন্তু H2S নিয়ে আবার ওটাকে কিন্তু রেখে দেওয়া বা এই কাজটি সম্ভবপর নয়। বোঝা গেল? বেশ, এইবার আমরা আসি এই হাইড্রোজেন সালফাইডের বিভিন্ন ধর্ম নিয়ে আলোচনা করব। প্রথমে আসি ভৌত ধর্ম, ফিজিক্যাল প্রপার্টিজ। দেখো বর্ণ এবং গন্ধ, শুরুতেই বলেছিলাম যে হাইড্রোজেন সালফাইড পচা ডিমের ন্যায় গন্ধযুক্ত, এবং তার কোনো রং নেই, আমরা রঙও দেখি না, কিন্তু বিষাক্ত গ্যাস। আমরা শেষে হাইড্রোজেন সালফাইডের এই যে বিষাক্ত গ্যাস হওয়ার কারণে যে যে ক্ষতিকারক প্রভাবগুলো হয়, সেগুলো আমরা শেষে আবার আলোচনা করব। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কি ঘনত্ব, ডেনসিটি। আমি প্রথমেই বুঝিয়ে বলেছি যে হাইড্রোজেন সালফাইডের বাষ্প ঘনত্ব হচ্ছে কত হয়, 17, এবং বায়ুর বাষ্প ঘনত্ব 14.4। সেটা তুলনা করলে দেখা যায় যে হাইড্রোজেন সালফাইড কিন্তু বাতাসের থেকে প্রায় 1.5 গুণ ভারী। দেখো 3 নম্বর হচ্ছে দ্রাব্যতা। দ্রাব্যতা, গরম জলে কিন্তু H2S প্রায় অদ্রাব্য হলেও ঠান্ডা জলে কিন্তু যথেষ্ট পরিমাণে দ্রাব্য, এবং এটা একটা বিশেষ কারণ, যে কারণের জন্য আমরা হাইড্রোজেন সালফাইড গ্যাসটিকেও জলের নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করতে পারি না। ঠিক যেভাবে আমরা অ্যামোনিয়া উৎপাদনের সময় দেখেছিলাম, সেটিকেও জলের নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা যায় না। এক্ষেত্রেও তাই, যেহেতু ঠান্ডা জলে H2S যথেষ্ট পরিমাণে দ্রাব্য, ফলে এক্ষেত্রে আমরা কখনোই জলের নিম্ন অপসারণ দ্বারা H2S সংগ্রহ করতে পারবো না। এইবার আসি রাসায়নিক ধর্ম। দেখো প্রথমেই বলেছিলাম যে ওই শুষ্ককরণের ক্ষেত্রে আলোচনা করতে গিয়ে যে হাইড্রোজেন সালফাইড একটি আম্লিক প্রকৃতির গ্যাস, তাহলে তার অম্ল ধর্ম আছে। এই অম্ল ধর্ম কিভাবে আমরা প্রমাণ করতে পারি? খুব স্বাভাবিক, যদি ক্ষারের সাথে বিক্রিয়া করে, তাহলে ক্ষারের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? নিশ্চয়ই লবণ এবং জল। এবং এই হাইড্রোজেন সালফাইডের দুটি প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু থাকায় এ 2 ধরনের লবণ উৎপন্ন করতে পারে। একটা হচ্ছে বাইসালফাইড লবণ, আর একটা হচ্ছে সালফাইড লবণ। যখন হাইড্রোজেন সালফাইডের একটি মাত্র হাইড্রোজেন পরমাণু ধাতু দ্বারা প্রতিস্থাপিত হয়, তখন উৎপন্ন হয় বাইসালফাইড। প্রথম সমীকরণটা লক্ষ্য করে দেখো, H2S প্লাস NaOH, সেটা হচ্ছে NaHS
সোডিয়াম বাইসালফাইড আর জল। এই সোডিয়াম বাইসালফাইড হচ্ছে আম্লিক লবণ। কেন না এর H2S এর দুটি প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণুর মধ্যে একটি মাত্র হাইড্রোজেন পরমাণু ধাতু দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। দ্বিতীয় সমীকরণ লক্ষ্য করে দেখো, H2S প্লাস 2NaOH, যেখানে দেখা যাচ্ছে যে H2S এর দুটি হাইড্রোজেন পরমাণুই ধাতু দ্বারা প্রতিস্থাপিত হয়ে সোডিয়াম সালফাইড Na2S উৎপন্ন করেছে এবং তৎসহ জল। তো এই সোডিয়াম সালফাইড যে লবণ, যেহেতু দুটি হাইড্রোজেনই প্রতিস্থাপিত হয়েছে, ফলে এটি একটি সমিত লবণ। তাহলে বুঝতে পারছো যে হাইড্রোজেন সালফাইড দুই ধরনের লবণ উৎপন্ন করে। বেশ, এরপরে আসি তার জারণ ধর্ম। দেখো, হাইড্রোজেন সালফাইড নিজে জ্বলে কিন্তু জ্বলতে সাহায্য করে না, এবং এটা অক্সিজেনের উপস্থিতিতে নীল শিখায় জ্বলে। কিন্তু কি ধরনের পদার্থ উৎপন্ন হবে সেটা নির্ভর করে তোমার অক্সিজেনের পরিমাণের উপর। যদি কম পরিমাণের অক্সিজেন থাকে তাহলে দেখো 2H2S প্লাস O2 থেকে 2S প্লাস 2H2O। তার থেকে যদি একটু বেশি থাকে তাহলে কি হচ্ছে, বিষয়টা হচ্ছে দেখো এখানে সম্পূর্ণ দহন বা জারণ আর অসম্পূর্ণ এই দুটোর মধ্যে তুলনা হচ্ছে। দেখো, প্রথমে যখন আমার অসম্পূর্ণ দহন হচ্ছে তখন কিন্তু সালফার উৎপন্ন করছে, ওয়ারাস যখন সম্পূর্ণ দহন হচ্ছে তখন, অর্থাৎ 3 নম্বর সমীকরণটা দেখো, 2H2S প্লাস 3O2 2SO2 প্লাস 2H2O, এখানে সম্পূর্ণ জারণের ফলে কি হচ্ছে, সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। অর্থাৎ এখানে 3 নম্বর সমীকরণের ক্ষেত্রে অক্সিজেন আছে পর্যাপ্ত পরিমাণে, অর্থাৎ যত প্রয়োজন তত অক্সিজেন থাকলে সম্পূর্ণ দহন হয়ে সালফার ডাইঅক্সাইড, এবং সালফার ডাইঅক্সাইড গন্ধ হচ্ছে বারুদের মতন, পোড়া বারুদের মতো। তোমরা যেই দিওয়ালির সময় বা অন্য সময় যে আতশবাজি পোড়ালে যে গন্ধটা পাও, ওটা হচ্ছে সালফার ডাইঅক্সাইডের মতো গন্ধ। আর দেখো মাঝের সমীকরণটা, মানে 2H2S প্লাস 2O2 থেকে হচ্ছে সালফার হচ্ছে আবার সালফার ডাইঅক্সাইড হচ্ছে, অর্থাৎ মধ্যম অবস্থা। তার মানে হাইড্রোজেন সালফাইডের সাথে অক্সিজেনের বিক্রিয়া ঠিক কী কী পদার্থ উৎপন্ন হবে সেটা মূলত নির্ভর করে কত পরিমাণ অক্সিজেনের অ্যাভেলেবিলিটি বা প্রাচুর্যতা রয়েছে, অর্থাৎ অক্সিজেনের পরিমাণের উপর নির্ভর করে। নিশ্চয়ই বুঝতে পেরেছ। বেশ, এবার আমরা আসি বিজারণ ধর্ম। দেখো, হাইড্রোজেন সালফাইডের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্ম হচ্ছে বিজারণ ধর্ম, এবং আমরা এটা কিন্তু পরবর্তীকালে তোমরা বিভিন্ন ক্ষেত্রের এর পরীক্ষামূলক তোমরা ব্যবহারও পাবে। সেটা হচ্ছে কি না, জলীয় দ্রবণে কিন্তু তীব্র বিজারক মতো আচরণ করে, সেটা তো বলাই হলো। ফেরিক ক্লোরাইড, হলুদ বর্ণের ফেরিক ক্লোরাইড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, বেগুনি বর্ণের দ্রবণ, পটাশিয়াম ডাইক্রোমেট, কমলা বর্ণের দ্রবণ, এছাড়া সালফার ডাইঅক্সাইড, হ্যালোজেন প্রভৃতিকে বিজারিত করে এবং নিজে সালফারে জারিত হয়। দেখো, এখানে দুটি উদাহরণ দিয়েছি, যেখানে কি না আম্লিক পটাশিয়াম পারম্যাঙ্গানেট, প্রথম সমীকরণটার দিকে লক্ষ্য করো। আম্লিক পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বেগুনি বর্ণের দ্রবণের মধ্যে যদি হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করা হয় তাহলে বেগুনি বর্ণের দ্রবণ বর্ণহীন হয়ে যায় এবং হলুদ বর্ণের সালফার অধক্ষিপ্ত হয়। সমীকরণ দেখো, 2KMnO4 প্লাস 3H2SO4 প্লাস 5H2S থেকে হচ্ছে K2SO4 2MnSO4, এই ম্যাঙ্গানাস সালফেট এর কিন্তু বর্ণহীন, আর প্লাস 5S সালফারের বর্ণ হচ্ছে হলুদ, সেটা অধক্ষিপ্ত হয়, প্লাস 8H2O। আবার দেখো, আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেট কমলা বর্ণ থাকে, তার সাথে যদি আমরা H2S গ্যাস চালনা করি তাহলে কি উৎপন্ন হচ্ছে, Cr2SO4 হোল থ্রাইস, নাম হচ্ছে ক্রোমিক সালফেট, এটা হচ্ছে সবুজ। অর্থাৎ কমলা বর্ণের যে তোমার পটাশিয়াম ডাইক্রোমেট ছিল সেটা হাইড্রোজেন সালফাইড দ্বারা বিজারিত হয়ে সবুজাব, মানে সবুজ বর্ণের ক্রোমিক সালফেট উৎপন্ন করে। আর কি হয় না, হলুদাব তোমার সালফার অধক্ষেপ পড়ে। সমীকরণ দেখো, K2Cr2O7 প্লাস 4H2SO4 প্লাস 3H2S থেকে হচ্ছে K2SO4 প্লাস Cr2SO4 হোল থ্রাইস প্লাস 3S প্লাস 7H2O। বোঝা গেল? আচ্ছা, এইবার খুব গুরুত্বপূর্ণ তোমার হাইড্রোজেন সালফাইড, এটা ব্যবহারের মধ্যেও পড়ে, কারণ এই বিক্রিয়াকে কাজে লাগিয়ে আমরা ধাতবমূলক আমরা শনাক্ত করতে পারি, ঠিক যেভাবে আমরা অ্যামোনিয়া বা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কাজে লাগিয়ে আমরা ধাতবমূলক শনাক্ত করেছিলাম, এটাও হাইড্রোজেন সালফাইডও সেই রকমই কাজে লাগে। তোমরা যখন পরবর্তী ধাপে সায়েন্স নিয়ে পড়াশোনা করবে এগুলো তোমাদের হাতে কলমে সবই করতে হবে। দেখো, ধাতবমূলকের যে জলীয় দ্রবণ তার মধ্যে বিভিন্ন মাধ্যমে, যদি আম্লিক মাধ্যমে, কোথাও ক্ষারীয় মাধ্যমে যদি আমরা H2S গ্যাস চালনা করি তাহলে বিভিন্ন বর্ণের কি হয়, তোমার ধাতব সালফাইডের অধক্ষেপ পড়ে, এবং সেই অধক্ষেপের বর্ণ দেখে আমরা কিন্তু ধাতবমূলক শনাক্ত করতে পারি। যেমন দেখো, যদি কপার সালফেট, সমীকরণ দিকে লক্ষ্য করো, যদি কপার সালফেটের মধ্যে আমরা
H2S গ্যাস চালনা করি, তাহলে এখানে কি হয়, কালো বর্ণের কিউপ্রিক সালফাইড CuS বা কপার সালফাইডও বলতে পারো, তার অদক্ষেপ পড়ে। মনে রাখতে হবে এটা কিন্তু আম্লিক মাধ্যমেই বিক্রিয়াটি হয়, অর্থাৎ আম্লিক কপার সালফেটের বর্ণ কেমন তোমরা জানো, নীল বর্ণ। তাহলে নীল বর্ণের আম্লিক কপার সালফেটের মধ্যে যদি H2S গ্যাস চালনা করো, তাহলে কি পাবে, কালো বর্ণের কপার সালফাইড বা কিউপ্রিক সালফাইডের অদক্ষেপ পাবে। এই কালো বর্ণ দেখে এবং যদি অদক্ষেপ পড়ে, তাহলে বুঝতে হবে লবণটা ছিল কপার। এছাড়াও দেখো, যদি লেড নাইট্রেটের স্বচ্ছ দ্রবণ হয়, যেমন কপার সালফেট নীলবর্ণ, লেড নাইট্রেট স্বচ্ছ দ্রবণ, এই স্বচ্ছ দ্রবণের মধ্যে যদি তুমি H2S গ্যাস চালনা করো, তাহলে কি হবে, লেড সালফাইডের কালো অদক্ষেপ পড়বে। লেড সালফাইডে কি হবে, কালো অদক্ষেপ পড়বে। বোঝা গেল? এবং তৎসহত নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হবে। আবার দেখো, যদি সিলভার নাইট্রেট, সেও স্বচ্ছ সিলভার নাইট্রেটের মধ্যে যদি H2S গ্যাস চালনা করা হয়, তাহলে কিন্তু সিলভার সালফাইডের কালো অদক্ষেপ পড়বে। আবার দেখো, জিঙ্ক সালফেটের মধ্যে যদি H2S গ্যাস চালনা করা হয়, তবে এক্ষেত্রে মনে রাখতে হবে এটা কিন্তু ক্ষারীয় মাধ্যমে বিক্রিয়াটি হয়, অর্থাৎ ক্ষারীয় মাধ্যমে যদি জিঙ্ক সালফেটের মধ্যে H2S গ্যাস চালনা করা হয়, তাহলে তোমার সাদা বর্ণের জিঙ্ক সালফাইড এর অদক্ষেপ পড়বে এবং তৎসহ সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হবে। ঠিক আছে? এবার দেখো, এই বিক্রিয়াকে কাজে লাগিয়ে আগেই বললাম যে কাজে লাগিয়ে ধাতব মূলক আমরা শনাক্ত করতে পারি, অর্থাৎ অদক্ষেপের বর্ণ দেখে কিন্তু আমরা এরা শনাক্ত করতে পারবো যে কি ধরনের আমার যৌগ আছে বা ধাতব মূলক আছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। এরপরে আছি সোডিয়াম নাইট্রোপ্রোসাইডের সাথে বিক্রিয়া। দেখো, সোডিয়াম নাইট্রোপ্রোসাইড এটা একটা জটিল লবণ। এটা তুমি Na2FeCN5NO, অর্থাৎ তোমার এখানে পেন্টাস হায়ানো নাইট্রোসিল গ্রুপ রয়েছে। এই জটিল লবণের জলীয় দ্রবণের মধ্যে যদি H2S গ্যাস চালনা করি, বা যদি কোনো সালফাইড লবণ, যদি সোডিয়াম সালফাইডও যদি আমরা যোগ করি, তাহলে কিন্তু দ্রবণটা বেগুনি বর্ণ হয়ে যায়। আর সোডিয়াম নাইট্রোপ্রোসাইডের অরিজিনাল যে কালারটা, এটা অনেকটা ব্রাউনিশ কালার, ঠিক আছে, কিছুটা বাদামি বর্ণের মতন দেখতে, এবং সেটা তোমার কি হবে, বেগুনি বর্ণ হয়ে যাবে। এই বেগুনি বর্ণ থেকেই কিন্তু আমরা সালফাইড মূলক বা হাইড্রোজেন সালফাইড আমরা শনাক্ত করতে পারি। সালফাইড মূলক কীরকম, মনে করো এই যে একটু আগে উদাহরণ দিলাম সোডিয়াম সালফাইডের জলীয় দ্রবণে যদি সোডিয়াম নাইট্রোপ্রোসাইড যোগ করা হয়, তাহলে দ্রবণের বর্ণ কি হবে, বেগুনি বর্ণ হয়ে যাবে। বোঝা গেল? বেশ। এরপরে আমরা আসছি হাইড্রোজেন সালফাইডের বিষক্রিয়া। দেখো, প্রথমেই বলেছিলাম ভৌত ধর্মের ক্ষেত্রে যে হাইড্রোজেন সালফাইড একটি বিষাক্ত গ্যাস। যদি কোনোভাবে এই হাইড্রোজেন সালফাইডের সংস্পর্শ, মানে পরীক্ষাগারে কাজ করতে গিয়ে বা ইন্ডাস্ট্রিতে কোনোভাবে যদি হাইড্রোজেন সালফাইডের সংস্পর্শ আসে যায়, তাহলে কিন্তু এই মাথা ধরা, চোখ জ্বালা করা, বমি বমি ভাব, এই সমস্ত উপসর্গ দেখা দিতে পারে। আর যদি অনেক বেশি পরিমাণে যদি ইনহেল করে ফেলো, তাহলে কিন্তু বঙ্ক্রিয়াল নিউমোনিয়া থেকে পক্ষাঘাত, এমনকি মৃত্যুর কারণও হতে পারে। কারণটা কি, এই হাইড্রোজেন সালফাইড কিভাবে কি করে না, সজীব কোষে উপস্থিত প্রোটিন এবং রক্তের হিমোগ্লোবিনের সাথে বিক্রিয়াই এই বিষক্রিয়ার কিন্তু মূল কারণ। যদি অধিক পরিমাণে হাইড্রোজেন সালফাইড ইনহেল হয়ে যায় কোনোভাবে, গিয়ে শারীরিক অত্যন্ত সমস্যা দেখা দেয়, তাহলে অতি দ্রুত কি করা যেতে পারে না, ক্লোরিনের অতি লঘু দ্রবণ এটা অনেকটাই কি করে, প্রতিষেধক হিসেবে কাজ করে। যদিও সমস্যা গুরুতর হলেই অবশ্যই ডাক্তারবাবু সাহায্য নিতে হবে এবং ওনাদের সাথেই পরামর্শ করতে হবে। তাহলে বুঝতে পারলে যে হাইড্রোজেন সালফাইড আমরা ল্যাবে, মানে পরীক্ষাগারে এবং কিপ যন্ত্রে কিভাবে তৈরি করতে পারি, তার ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম এবং বিভিন্নভাবে তার শনাক্তকরণ এবং তার ব্যবহারিক প্রয়োগ সবটাই কিন্তু আমরা শিখে ফেললাম। এবার আমরা অন্য একটি গ্যাসীয় পদার্থ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে নাইট্রোজেন। দেখো, নাইট্রোজেন আমরা আলোচনা করলেই বুঝতে পারবে যে দৈনন্দিন জীবনে আমাদের বিভিন্ন জৈবিক ক্রিয়ায় নাইট্রোজেন কত গুরুত্বপূর্ণ উপাদান। এবং আমরা জানি নাইট্রোজেন কিন্তু সবথেকে বেশি পাওয়া যায় কোথায়, বায়ুমণ্ডলে, তাই তো। প্রায় 78% বায়ুর যে উপাদান, তার প্রায় 78% কি আছে, নাইট্রোজেন আছে। এছাড়া বিভিন্ন তোমার নাইট্রেট লবণ, যেমন ধরো চিলি সল্টফিটার সোডিয়াম নাইট্রেট বা বিভিন্ন অ্যামোনিয়াম লবণ, এই সমস্ত জায়গার মূল যে উপাদান সেটা হচ্ছে নাইট্রোজেন। তো যাই হোক, আমরা এই নাইট্রোজেন পরীক্ষাগারে আমরা কিভাবে তৈরি করতে পারি, আমরা সেটা নিয়ে প্রথমে আলোচনা করব। সেটা হচ্ছে সোডিয়াম নাইট্রাইট আর অ্যামোনিয়াম ক্লোরাইড, এই দুটি
যৌগের 1:1 অর্থাৎ মোল অনুপাতে 1 মোল যদি সোডিয়াম নাইট্রাইট নাও তাহলে আর 1 মোল কি নিতে হবে, অ্যামোনিয়াম ক্লোরাইড। এই সোডিয়াম নাইট্রাইট এবং অ্যামোনিয়াম ক্লোরাইড 1:1 রেশিওতে নিয়ে মানে এর ঘন জলীয় দ্রবণকে যদি আমি ধীরে ধীরে উত্তপ্ত করি, কেন ধীরে ধীরে উত্তপ্ত করা সেটাও ব্যাখ্যা করব। উত্তপ্ত করলে আমাদের নাইট্রোজেন গ্যাস আমরা পাই। দেখো বিক্রিয়াটি আসলে দুটো ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপে কি হয় না, এই সোডিয়াম নাইট্রাইট আর অ্যামোনিয়াম ক্লোরাইডের তোমার এটাকে বলে ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন হওয়ার ফলে প্রথম ধাপে উৎপন্ন হয় অ্যামোনিয়াম নাইট্রাইট NH4Cl প্লাস NaNO2 থেকে হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রাইট প্লাস NaCl। এই অ্যামোনিয়াম নাইট্রাইট দ্বিতীয় ধাপে বিয়োজিত হয়ে নাইট্রোজেন উৎপন্ন করে, NH4NO2 বিয়োজিত হয়ে N2 প্লাস 2H2O। আচ্ছা, তাহলে এটা দেখে মনে হতেই পারে যে আমরা তো অ্যামোনিয়াম নাইট্রাইটকেই সরাসরি কেন নিয়ে উত্তপ্ত করলাম না, কারণ অ্যামোনিয়াম নাইট্রাইট তো পাওয়া যায়, তো যদি সেটাকে সরাসরি উত্তপ্ত করতাম তাহলে তো নাইট্রোজেন পেতেই পারতাম। কিন্তু কেন করা হয় না, না এই বিক্রিয়াটি অত্যন্ত ফাস্ট মানে সংঘটিত হয়, অর্থাৎ এর রিয়াকশন রেটটা অনেক হাই, অতি দ্রুত সংঘটিত হয় এবং তাপ উৎপাদক বিক্রিয়া, একটা এক্সোথার্মিক রিয়াকশন, এবং এই প্রচুর তাপ উৎপন্ন হওয়ার ফলে এখানে বিস্ফোরণের সম্ভাবনা থাকে। এই বিপদ এড়ানোর জন্যই এই বিক্রিয়াটিকে নিয়ন্ত্রিত হারে ঘটানোর জন্য বিক্রিয়াটি দুটো ধাপে সম্পন্ন করা হয়। এবং সেই কারণেই দেখো এখানে তোমার শর্তের মধ্যে বলা আছে উত্তপ্তকরণ যখন করব সেটা হচ্ছে ধীরে ধীরে উত্তপ্তকরণ করতে হবে। তার কারণ যদি দ্রুত হয়ে যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে যে কোনো সময় বিপদের সম্ভাবনা থাকে। এই বিক্রিয়া হারটিকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা এই বিক্রিয়াটিকে অ্যামোনিয়াম নাইট্রাইটকে সরাসরি উত্তপ্ত না করে আমরা অন্য দুটো বিকারক মানে অ্যামোনিয়াম ক্লোরাইড আর সোডিয়াম নাইট্রাইট নিয়ে থাকি, যেখান থেকে প্রথম ধাপে অ্যামোনিয়াম নাইট্রাইট উৎপন্ন হয় যেটা তাপ বিয়োজিত হয়ে নাইট্রোজেন উৎপন্ন করে। দেখো ছবিটার দিকে একটু তাকাও, দেখো একটা কি আছে, রাউন্ড বটল ফ্লাস্ক নেওয়া আছে, উপরে একটা ফানেল তোমার লাগানো আছে যার মধ্যে একটা স্টপার আছে, তার কারণ আমরা প্রয়োজন মতন ওখান থেকে নিয়ন্ত্রণ করব, অর্থাৎ পুরো প্রক্রিয়াটা আমাদের কিন্তু আন্ডার কন্ট্রোল থাকবে, নিয়ন্ত্রণের মধ্যে থাকবে এবং আমরা তাপ দেব। তারপর দেখো ওই মুখ থেকে আরেকটি তোমার নির্গম নল বেরিয়েছে যেটা কিনা একটা জলপূর্ণ গ্যাস দ্রোণীর মধ্যে প্রবেশ করানো আছে এবং দেখতেই পাচ্ছ জলের নিম্ন অপসারণ দ্বারা আমরা নাইট্রোজেন গ্যাসকে সংগ্রহ করছি। দেখো এই প্রথম তোমরা পাচ্ছ যেখানে আমরা জলের নিম্ন অপসারণ সংগ্রহ করছি, তার মানে বুঝতেই পারছো আগের যে আমরা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে যে বাধ্যবাধকতা ছিল যে সেখানে কি হবে, গ্যাসটা প্রচুর পরিমাণে জলে দ্রবীভূত হয়ে যাবে। তাহলে এখান থেকে বুঝতে পারছো নাইট্রোজেন কিন্তু জলে দ্রবীভূত খুব একটা হয় না। আমরা আসবো এরপরেই, আমরা ভৌত ধর্ম আলোচনা করব, তখন তোমরা বুঝতে পারবে। তো সেক্ষেত্রে দেখো যখন তোমরা তাপ দেবে, তাপ দিলে কি হবে, এখান থেকে আমার নাইট্রোজেন উৎপন্ন হবে এবং তৎসহ অবশ্যই জলীয় বাষ্প উৎপন্ন হবে। এবং যখন আমাদের ওই নির্গম নল দিয়ে নাইট্রোজেন সহ জলীয় বাষ্প যাবে তখন কি হবে, তোমার ওই গ্যাস দ্রোণীর মধ্যে দিয়ে নাইট্রোজেন উপরে জমা হবে। দেখো এক্ষেত্রে একটা কথা বলে রাখি, আমরা অন্য যে সমস্ত গ্যাসীয় পদার্থের কথা বললাম মানে পড়েছিলাম এর আগে, অ্যামোনিয়া পড়লাম, হাইড্রোজেন সালফাইড পড়লাম, প্রত্যেকের ক্ষেত্রে আমরা কি করেছিলাম, শুষ্ককরণের ব্যাপার ছিল এবং সেখানে শুষ্ক করেছিলাম। কিন্তু এক্ষেত্রে আমাদের কই শুষ্ককরণের কোনো বিষয় তো নেই। কেন নেই না, এই যে বললাম নাইট্রোজেন জলে খুবই কম পরিমাণ দ্রবীভূত হয়, ফলে আমরা স্বাভাবিকভাবেই বিশুদ্ধ নাইট্রোজেন এখান থেকে পেতে পারি। চলো দেখা যাক আমরা এই নাইট্রোজেন আমরা কোথায় কোথায় ব্যবহার করি। প্রথমে আসি সার। দেখো অ্যামোনিয়াম নাইট্রেট NH4NO3, তার মধ্যে আমরা নাইট্রোজেন আছে এবং নাইট্রোজেন ব্যবহার করি। অ্যামোনিয়াম সালফেট NH4(2SO4), অ্যামোনিয়াম ফসফেট NH4(3PO4), এছাড়া নাইট্রোলিম আমরা একটু পরেই পড়বো কিভাবে তৈরি করি। ইউরিয়া CONH2(2), এর আগেও ইউরিয়া পড়ানো হয়েছে, আমরা প্রস্তুত করেছি। এই সমস্ত ক্ষেত্রেই আমরা নাইট্রোজেন ব্যবহার করি। এছাড়া অ্যামোনিয়া, নাইট্রিক অ্যাসিড প্রভৃতি শিল্প উৎপাদনে আমরা ব্যবহার করি। আমরা প্রথম ক্লাসে অ্যামোনিয়া প্রিপারেশনে পড়িয়েছিলাম যে সেখানে আমরা নাইট্রোজেন ব্যবহার করে থাকি, শিল্প উৎপাদনের কথা বলছি, আর নাইট্রিক অ্যাসিড আমরা এর পরেও পড়ব। দেখো রাসায়নিক বিক্রিয়ায় নিষ্ক্রিয় গ্যাসীয় মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়। নাইট্রোজেন কেন নিষ্ক্রিয় আমরা এখনই আলোচনা করব। তরল নাইট্রোজেনকে হিমায়ক রূপে খাদ্য সামগ্রী, চোখ, কর্নিয়া, রক্ত ইত্যাদি সংরক্ষণে ব্যবহার করা হয়। এছাড়া উষ্ণতা পরিমাপক, গ্যাস থার্মোমিটার, বৈদ্যুতিক বাল্ব তৈরিতে নাইট্রোজেন ব্যবহার করা হয়। জেনে রাখো এই যে বৈদ্যুতিক বাল্ব, আগের দিনে যে বিশেষ করে যে বাল্বগুলো ব্যবহার হতো, তার মধ্যে কিন্তু বায়ু থাকে না। অনেকের ধারণা আছে বায়ু থাকে, কিন্তু ওর মধ্যে কি বায়ু থাকলেই ল্যাম্প কেটে যেত, কারণ কি
অক্সিডাইজ করে দিত, জারণ ঘটে যেত। ওর মধ্যে কি রাখা হয়? নিষ্ক্রিয় গ্যাস হিসাবে নাইট্রোজেন রাখা হয়। এছাড়া দেখো বর্তমানে তোমরা জানো গাড়ির চাকায় দেখবে, পেট্রোল পাম্পে গেলে বা অন্য কোথাও গেলে গাড়ির চাকায় যেটা আমরা হাওয়া ভরি নর্মালি বায়ু দিই, এখন কিন্তু নাইট্রোজেন মেনলি ভরা হয়। এই নাইট্রোজেন একটা বিশেষ প্রপার্টি আছে এবং সেটা থাকেও অনেক দিন। হয়তো যদি বায়ু দাও মানে নর্মাল এয়ার আমরা দিই, তাহলে যদি দেখা যায় যে 1 সপ্তাহ অন্তর যদি আমাকে আবার বায়ু ভরতে হয়, দেখা যায় নাইট্রোজেন দিলে আরও একটু বেশি চলে আর কি। ফলে যাই হোক, এগুলো হচ্ছে নাইট্রোজেনের ব্যবহার। এইবার আসি নাইট্রোজেনের ধর্ম। দেখো প্রথমে আছে ভৌত ধর্ম, ফিজিক্যাল প্রপার্টিজ। প্রথমে কি? বর্ণ এবং গন্ধ। শুরুতেই বলেছি বর্ণহীন গন্ধহীন একটি গ্যাসীয় পদার্থ। বাতাসের প্রায় 78% নাইট্রোজেন থাকলেও তার বিশেষ কোনো আমরা বর্ণও দেখি না, গন্ধও পাই না, ফলে বুঝতে পারছো। আচ্ছা, ঘনত্ব। বাতাসের চেয়ে অতি সামান্য হালকা। এখানে জেনে রাখো যে নাইট্রোজেনের বাষ্প ঘনত্ব হচ্ছে 14 আর বায়ুর বাষ্প ঘনত্ব হচ্ছে 14.4। তার মানে একটা 14.4 আর এটা হচ্ছে 14, সামান্য হালকা। দ্রাব্যতা। দেখো এটি জলে প্রায় অদ্রাব্য। আমি আগেই বলেছি যে কারণে আমরা কি করি, নাইট্রোজেন যখন প্রিপেয়ার করছিলাম তখন আমরা জলের নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করছিলাম, তাই নয় কি? এবং দেখো একটা তথ্য বলছে সাধারণ তাপমাত্রায় প্রায় 1000 ml জলে মাত্র 23 ml এর মতো নাইট্রোজেন দ্রবীভূত থাকে। যেখানে তোমরা পড়ছিলে অ্যামোনিয়ার ক্ষেত্রে 1 ml জলে 1250 ml অ্যামোনিয়া দ্রবীভূত হয়। সেখানে দেখো তোমার সাধারণ তাপমাত্রায় মাত্র 1000 ml মানে 1 লিটার জলে 23 ml এর মতো নাইট্রোজেন দ্রবীভূত থাকে। হিমাঙ্ক দেখো অনেক কম, -209.8 ডিগ্রি সেলসিয়াস। স্ফুটনাঙ্ক -195.8 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, এই নাইট্রোজেন বিষাক্ত না হলেও তোমার শ্বাসকার্যে সহায়তা করে না। আমরা শ্বাসকার্যের জন্য অক্সিজেনটা ব্যবহার করি, যদিও বায়ুর মধ্যে প্রায় তোমার 78% থাকলে অটোমেটিক্যালি অক্সিজেনের সাথে নাইট্রোজেন প্রবেশ করে, কিন্তু আমাদের শ্বাসকার্যে সহায়তা করে না। আর একটা জিনিস, সক্রিয় চারকোল যেটা অ্যাক্টিভ চারকোল, সেটা কিন্তু নাইট্রোজেন গ্যাসকে অধিশোষিত করে। তাহলে এই হচ্ছে আমাদের নাইট্রোজেনের বিভিন্ন ফিজিক্যাল প্রপার্টিস। এবার আমরা যাব রাসায়নিক ধর্ম। দেখো প্রথমে বলেছিলাম যে নাইট্রোজেন রাসায়নিকভাবে খুব কম সক্রিয়, কারণ এই নিষ্ক্রিয়, এবং যে কারণে আমরা বৈদ্যুতিক বাল্বের মধ্যে ব্যবহার করছিলাম এবং অনেক জায়গাতে ব্যবহার করি। তার কারণটা একটু ব্যাখ্যা করা যাক। দেখো তোমরা রাসায়নিক বন্ধন চ্যাপ্টারে পড়েছো যে কিভাবে তোমার রাসায়নিক বন্ধন তৈরি হয়, মৌলগুলো বিক্রিয়া করে ইত্যাদি। আমরা যদি নাইট্রোজেনের গঠনটা একটু দেখি, দেখো একদম প্রথমে লুইস ডট গঠনটা রয়েছে, যেখানে দেখতে পাচ্ছ নাইট্রোজেন কি করছে না 3টি করে ইলেকট্রন শেয়ার করার ফলে তোমার 3টে সমযোজী বন্ধন তৈরি করেছে। অর্থাৎ নাইট্রোজেন অণুর মধ্যে 3টি কি থাকে? সমযোজী বন্ধন থাকে, মানে ত্রিবন্ধন থাকে। এই ত্রিবন্ধন থাকার কারণে এই ত্রিবন্ধন ভেঙে নাইট্রোজেন পরমাণুতে পরিণত করে তার পক্ষে বিক্রিয়া করা প্রায় অসম্ভব, যার ফলে নাইট্রোজেন কি হয়? অনেক বেশি স্থায়ী হয়। এবং দেখো বন্ধন বিভাজন শক্তির মান কিন্তু অনেক বেশি, 948.36 কিলোজুল পার মোল। মানে 1 মোল নাইট্রোজেনের এই বন্ধন বিভাজন করতে গেলে 948.36 কিলোজুল তাপশক্তির প্রয়োজন হয়। ফলে এই কারণেই স্বাভাবিক তাপমাত্রাতে কিন্তু নাইট্রোজেন প্রায় নিষ্ক্রিয়। হ্যাঁ, তবে কি না উচ্চ চাপ এবং উচ্চ তাপমাত্রায় কিছু কিছু ধাতু এবং অধাতু আছে যার সাথে কি করে নাইট্রোজেন কিন্তু অনায়াসেই বিক্রিয়া করে। আমরা সেই কি কি বিক্রিয়া করে সেগুলো আমরা একটু আলোচনায় যাব। প্রথমে আসি ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া। দেখো যদি আমরা উত্তপ্ত অবস্থায় ম্যাগনেসিয়ামের সাথে নাইট্রোজেনের বিক্রিয়া ঘটাই, মানে কীরকম, মনে করো একটা ম্যাগনেসিয়াম ফিতা রিবনকে তুমি জ্বালিয়ে নিলে, নিয়ে একটা নাইট্রোজেন পূর্ণ গ্যাস জারের মধ্যে প্রবেশ করালে, তাহলে দেখবে ওখানে তোমার সাদা কঠিন ম্যাগনেসিয়াম নাইট্রেটের ছাই উৎপন্ন হবে এবং সেই ম্যাগনেসিয়াম নাইট্রেট কি Mg3N2 উৎপন্ন হবে। আবার ওই যে সাদা ছাই মানে সাদা কঠিন যে ম্যাগনেসিয়াম নাইট্রেট উৎপন্ন হলো, তার মধ্যে যদি জল যোগ করি তাহলে ওখান থেকে আমরা অ্যামোনিয়ার ঝাঁঝালো গন্ধ পাবো। সমীকরণটা দেখো 3Mg + N2 থেকে হচ্ছে Mg3N2, আর Mg3N2 + 6H2 সেখান থেকে হচ্ছে 3MgOH2 + 2NH3। তাহলে উত্তপ্ত অবস্থায় কিন্তু ম্যাগনেসিয়ামের সাথে, এবং জেনে রাখো যখন ম্যাগনেসিয়াম ফিতা জ্বালানো হয় তখন কিন্তু প্রচুর তাপ উৎপন্ন হয়, সেই তাপেই কিন্তু বিক্রিয়াটি করে এবং সেটা সম্ভব। দেখো নাইট্রোজেনের জারণ। এই নাইট্রোজেন এবং অক্সিজেন বাতাসে বিপুল পরিমাণে থাকে আমরা সবাই জানি, তাও কিন্তু সব সময়ের জন্য বিক্রিয়া করে না। তাপমাত্রা খেয়াল করো, প্রায় 3000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়
নাইট্রোজেন এবং অক্সিজেনের সাথে বিক্রিয়া, তবেই নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয় এবং বিক্রিয়াটা কিন্তু তাপ শোষক বিক্রিয়া, এখানে প্রচণ্ড তাপ শোষিত হয়ে যায়। এটা কিন্তু হয় মূলত বজ্রপাতের সময়। যখন প্রচণ্ড বজ্রপাত হয় তখন যে তাপমাত্রা সৃষ্টি হয় সেই তাপমাত্রাতেই বায়ুতে উপস্থিত নাইট্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে বর্ণহীন নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে। ফলে আমরা প্রথমেই যে আলোচনা করছিলাম যে নাইট্রোজেন অত্যন্ত সুস্থিত এবং রাসায়নিকভাবে প্রায় নিষ্ক্রিয়, শুধুমাত্র উচ্চ চাপ এবং তাপমাত্রাতেই বিক্রিয়া করে। তাহলে এখানে প্রত্যেকটি বিক্রিয়ার শর্তগুলো খেয়াল করবে, দেখবে সমস্ত জায়গায় প্রচণ্ড বেশি উত্তাপের প্রয়োজন হয়, অর্থাৎ উচ্চ তাপমাত্রা, এবং যেখানে চাপ প্রয়োগ করা হয় সেখানে চাপটাও অনেক বেশি প্রয়োগ করা হয়। দেখো হাইড্রোজেনের সাথে যখন যে বিক্রিয়া হয় সেটা আমরা যদিও অ্যামোনিয়া উৎপাদনের ক্ষেত্রে পড়েছি, হেবার পদ্ধতিতে যে আমরা অ্যামোনিয়া প্রস্তুত করি শিল্পে, দেখো 1 আয়তন নাইট্রোজেন 3 আয়তন হাইড্রোজেন বিক্রিয়া করে 2 আয়তন অ্যামোনিয়া উৎপন্নের জন্য 550 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা প্রয়োজন হয়। এই তাপমাত্রাকে বলা হয় অপটিমাম টেম্পারেচার, হেবার পদ্ধতিতে আমরা আলোচনা করেছি। আর দেখো সঙ্গে চাপ লাগছে কত, 200 অ্যাটমসফিয়ার চাপ, 200 গুণ বায়ুমণ্ডলের চাপ লাগে। এই চাপ এবং তাপমাত্রায় তবেই কিন্তু নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করে। আবার দেখো ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে যখন নাইট্রোজেন বিক্রিয়া করছে তখন কিন্তু তাপমাত্রা প্রয়োজন হচ্ছে 1100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, অর্থাৎ প্রায় 1100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইড CaC2 তার উপর দিয়ে বর্ণহীন গন্ধহীন নাইট্রোজেন গ্যাস চালনা করলে ক্যালসিয়াম সায়ানামাইড CaCN2 এবং কার্বন গুঁড়োর যে ধূসর মিশ্রণ উৎপন্ন হয়, এই ধূসর মিশ্রণটাকে আমরা কি বলি, নাইট্রোলিম। সমীকরণ দেখো CaC2 প্লাস N2 থেকে হচ্ছে CaCN2 প্লাস C, এই CaCN2 প্লাস C এই মিশ্রণটাকে বলা হচ্ছে নাইট্রোলিম। এই নাইট্রোলিমের মধ্যে যদি আমরা জল যোগ করি, মানে যদি স্টিম দ্বারা আর্দ্র বিশ্লেষণ করি, তাহলে ক্যালসিয়াম সায়ানামাইড আর্দ্র বিশ্লেষিত হয়ে অ্যামোনিয়া উৎপন্ন করে। সমীকরণ লক্ষ্য করো, CaCN2 প্লাস 3H2O, সেখান থেকে CaCO3 প্লাস 2NH3। তাহলে বুঝতে পেরেছো যে ক্যালসিয়াম কার্বাইডের সাথে বলো, হাইড্রোজেন বলো, নাইট্রোজেন বলো, ম্যাগনেসিয়াম বলো, প্রত্যেকটি ক্ষেত্রেই উচ্চ চাপ এবং তাপমাত্রা প্রয়োজন হয়। এইবার আমরা আলোচনা করব আরও একটি গুরুত্বপূর্ণ অংশে, কারণ শুরুতেই বলেছিলাম যে আমাদের বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়া থেকে আমাদের মূল উপাদান যে প্রোটিন ছাড়া আমাদের বেঁচে থাকা প্রায় অসম্ভব, তার একটা মূল উপাদান হচ্ছে নাইট্রোজেন। কিন্তু এই নাইট্রোজেন কিভাবে সমগ্র জীবজগতের মধ্যে আবদ্ধ হয় সেটা আমরা আলোচনা করব। তাকেই আমরা বলছি নাইট্রোজেন ফিক্সেশন বা নাইট্রোজেন আবদ্ধীকরণ। দেখো প্রাকৃতিক অথবা কৃত্রিম উপায়ে এই বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে ব্যবহার উপযোগী নাইট্রোজেন ঘটিত যৌগে রূপান্তরিত করার প্রক্রিয়াকে নাইট্রোজেনের আবদ্ধীকরণ বলে, দ্যাট ইজ নাইট্রোজেন ফিক্সেশন। অর্থাৎ নাইট্রোজেনের কিন্তু প্রধান যে সোর্স সেটা কিন্তু বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডলের নাইট্রোজেন কিভাবে বিভিন্নভাবে আমাদের শরীর পর্যন্ত এসে পৌঁছচ্ছে সেটাই আমরা এখন আলোচনা করব। শুরুতেই বলেছি বিপুল পরিমাণে নাইট্রোজেন অক্সিজেন থাকলেও কিন্তু ওই বজ্রপাতের সময়, মূলত বজ্রপাতের সময় কিন্তু তোমার নাইট্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া ঘটিয়ে কি উৎপন্ন করে, নাইট্রিক অক্সাইড। সেটাই হচ্ছে প্রথম ধাপ। অর্থাৎ প্রথম ধাপেই নাইট্রোজেন অক্সিজেন বিক্রিয়া করে উৎপন্ন করে নাইট্রিক অক্সাইড। দ্বিতীয় ধাপে এই নাইট্রিক অক্সাইড অক্সিজেনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে নাইট্রোজেন ডাই অক্সাইড। 2NO প্লাস O2 থেকে হচ্ছে 2NO2। এই যে নাইট্রিক অক্সাইড থেকে হলো নাইট্রোজেন ডাইঅক্সাইড, তোমরা জানো এর আগেও ক্লাস 9-এ পড়েছো, নবম শ্রেণীতে, যে এগুলো সব আম্লিক অক্সাইড। তাহলে এই আম্লিক অক্সাইড যখন বৃষ্টির জলের সাথে মিশবে তখন নিশ্চয়ই অ্যাসিড উৎপন্ন করবে, এবং এই নাইট্রোজেন ডাইঅক্সাইড বৃষ্টির জলের সাথে মিশে নাইট্রাস অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে, এবং বৃষ্টির জলের সাথে মিশে এই নাইট্রাস অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড এসে মাটিতে মেশে। দেখো নাইট্রাস অ্যাসিড কিন্তু অস্থায়ী প্রকৃতির, কিন্তু নাইট্রিক অ্যাসিড স্থায়ী। তো এর ফলে কী হয়, মাটিতে যে সমস্ত ক্ষার বা ক্ষারক কিংবা অন্যান্য লবণ থাকে, যেমন ধরো কার্বনেট থাকে, সোডিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, এই সমস্ত লবণের সাথে এই নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে নাইট্রেট লবণ উৎপন্ন করে। এবং এই দেখো সোডিয়াম কার্বনের সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া সোডিয়াম নাইট্রেট আর কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে, আবার গিয়ে বাতাসে পরিবেশে মিশে যাচ্ছে। আবার দেখো তোমার ক্যালসিয়াম কার্বনেটের সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া ক্যালসিয়াম নাইট্রেট উৎপন্ন করছে এবং মাটিতে মিশে থাকছে, CO2 তো পরিবেশে মিশে যাচ্ছে। আবার দেখো ম্যাগনেসিয়াম কার্বনেটের ক্ষেত্রেও তাই, সেও নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম নাইট্রেট, কার্বন ডাইঅক্সাইড পরিবেশে মিশে যাচ্ছে। ফলে দেখো মাটিতে বিভিন্নভাবে তোমার সোডিয়াম নাইট্রেট রূপে হতে পারে, কখনো ক্যালসিয়াম নাইট্রেট, কখনো ম্যাগনেসিয়াম নাইট্রেট,
বা কখনো অন্যান্য নাইট্রেট রূপে এরা কি করছে, মাটিতে এসে মিশছে। এইবার উদ্ভিদ যখন মাটির যে জল শোষণ করে এবং মাটিতে যে জলে দ্রবীভূত বিভিন্ন, তার সাথে নাইট্রেট লবণও শোষণ করে, এবং জানো যে উদ্ভিদ যখন খাদ্য তৈরি করে সেই খাদ্যের মধ্যে কিন্তু এই নাইট্রোজেনগুলো আবদ্ধ হয়ে যায় এবং সেখান থেকে তারা কি করে, প্রয়োজনীয় প্রোটিন সংশ্লেষ করে। এবং এই উদ্ভিদের মাধ্যমে খাদ্যের মাধ্যমে তোমার একদম প্রাথমিক উৎপাদক থেকে শুরু করে প্রাথমিক খাদক থেকে সর্বোচ্চ খাদকের মধ্যে তোমার এই নাইট্রোজেন কি হয় না, পরিবাহিত হয়। এইভাবেই আমাদের সমগ্র জীবজগতের মধ্যে আমরা যে বায়ুমণ্ডলের নাইট্রোজেন, সেটা আমাদের আবদ্ধীকরণ হয়। এটাই হচ্ছে নাইট্রোজেনের আবদ্ধীকরণ। তাহলে আজকের ক্লাসে আমরা ইউরিয়ার শিল্প উৎপাদন থেকে শুরু করে হাইড্রোজেন সালফাইড এবং নাইট্রোজেন নিয়ে আমরা আলোচনা করলাম। আজকের আমাদের দ্বিতীয় পর্বের ক্লাস এখানেই শেষ হলো। আমরা পরের ক্লাসে অবশিষ্ট অংশ নিয়ে আলোচনা করব।